আর ওই সরকারের ভিতরে অনেকগুলো ওই যে ভারতীয় রয়্যাল এজেন্ট আছে, এদেরকে চিহ্নিত করে এদের মুখকে একেবারে সবার সামনে উন্মোচন করে দিতে হবে। বিগত সরকারের আমলে 16 বছর ধরে যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্যর বিরুদ্ধে হয়তো দল পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি কিন্তু এখনো বন্ধ হয় নাই। সরকারের 90% পতন হয়ে গেছে, আর মাত্র 10% বাকি। আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ফেসবুকে লেখালেখি তো দূরের কথা, একটা লাইক পর্যন্ত দিতে পারতাম না। আমরা শেষ মেশে দেখি আমাদের ঘামের মূল্য তারা চেটে চেটে খায়। এটাই বাংলাদেশ। এই বাংলাদেশকে বদলাতে হবে। এই বাংলাদেশকে বদলাতে হলে ওই যে লেজ কাটা শিয়ালের গল্প শুনেছেন, ওই লেজ কাটা শিয়াল চায় যে সবার লেজ কেটে ফেলতে। আপনাদের উচিত হবে এই তরুণ প্রজন্মকে কাজে লাগানো এবং তরুণ প্রজন্মকে পেশাজীবিত্বের মাধ্যমে একটি সুসংগঠিত ভাবে এই জাতির প্রাপ্তিতে তাদেরকে স্থানে বসিয়ে দিতে হবে। না হয় ওই চাটার দল বিভিন্ন রূপে আবার চেটে চেটে খাবে। প্রাপ্তির কথা বলেন, যখন পাশ করে বেরোয় দেখি ইউনিভার্সিটি এটা বাদ, রুগী মারা যাওয়ার পরে দেখা যায় হাসপাতালের লাইসেন্স নাই, চাকরি শেষে দেখা যায় ভুয়া সার্টিফিকেট মুক্তিযোদ্ধা। এটাই তো বাংলাদেশ। আমরা কি এই বাংলাদেশ চাচ্ছি? অবশ্যই না। ভোটের কথা বলেন, ভোট তো রাতের বেলায় নিয়ে যায়। ওই যে শেষ হাসিনা, আমি তাকে শেখ হাসিনা বলি না, বলি শেষ হাসিনা ডাইনি। আমার হাতে এখনো এই যে গুলির দাগ লেগে আছে। আমি যখন উত্তরায় প্রচন্ড রকম ভাবে চিৎকার দিয়ে পুলিশের গাড়ির উপরে আক্রমণ করেছিলাম, তখন আমি ওই দিন মৃত্যুবরণ চেয়েছিলাম যে আমি এই দিন মৃত্যুবরণ করতে আসছি, কারণ আমি দেখেছি এই প্রজন্মের ছেলেরা কি করে বুকে গুলি হাসি মুখে নিতে পারে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই আমলাতান্ত্রিক জটিলতা আর ব্রিটিশদের কপি করা সংবিধান, যে সংবিধানে আমাকে বলা হয় প্রজা। আমি এই দেশের প্রজা নয়, আমি এই দেশের মালিক মালিক মালিক। লাথি মারতে হবে ওই ব্রিটিশের উপরে, ওই ব্রিটিশের ওই হাতে লেখা গুলামি, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ। প্রাপ্তি আমার দশা শেষ ওই ব্যারিস্টারের বাড়িতে বিল্ডিং। আমরা আইনের অধিকার চাই। আমরা পেশাজীবীদের স্পষ্ট করে বলতে চাই, শুধু বিচারক গুলোই ফেসিবাদ না, অনেকগুলো অ্যাডভোকেট, অনেকগুলো ব্যারিস্টার এখনো ঘাপটি মেরে ওই হাইকোর্টে বসে আছে। আর ওই সরকারের ভিতরে অনেকগুলো ওই যে ভারতীয় রয়্যাল এজেন্ট আছে, এদেরকে চিহ্নিত করে এদের মুখকে একেবারে সবার সামনে উন্মোচন করে দিতে হবে। আমি নুরুল হক নুরুকে আমি মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি দেখি। আমি নুরুকে দেখি সেই কৃষক নেতা। আমি যখন তার বক্তব্য শুনি আমার কাছে মনে হয় আমার বাবা যেমন মাওলানা ভাসানীর পিছনে গিয়েছিল, আমিও তার পিছনে আছি। ইনশাল্লাহ যদি মৃত্যুবরণ করতে হয় সবার আগে আমি ভক্তের রক্তটা আমি দিতে চাই। কিন্তু সাবধান, হাসিনার ফেসিসদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ৭১-৭৯ তোমরা যেভাবে আমাদেরকে চেতনার কথা বলে বলে চিনিয়ে নাও, এখন আর পারবা না। কারণ আমি ভারতের গোলামি এবং দাসত্ব করার জন্য এই বাঙালি জাতি কোনোদিন তোমাদেরকে আর ক্ষমা করবে না। আমরা এখন বিপ্লব পরবর্তী অধ্যায়ে উপস্থিত। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো এজন্য আমাদের বিপ্লবের চেতনা ধরে রাখতে হবে। আমি মনে করি যে পেশাজীবী ভাইরা যেহেতু সিনিয়র সংগঠন, তারা বুদ্ধিতান্ত্রিক পরিষদের সদস্য, তারা এটার ধারক এবং বাহক হতে পারবে। আর পেশাজীবী অধিকার পরিষদ সম্বন্ধে একটু না বললেই নয়, কারণ আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য। তো বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গঠনের পর থেকেই আমরা রাজপথে আছি। এর মধ্যে মোদী বিরোধী আন্দোলন উল্লেখযোগ্য। এরপর 2021 সালের সেপ্টেম্বরে আমাদের অফিসিয়াল আত্মপ্রকাশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে হাল ধরার জন্য, ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করার জন্য পেশাজীবী অধিকার পরিষদ বেশ কয়েকটি সভা ও সেমিনার করে।
এরপর আমরা 21 অক্টোবরের রাজপথে সক্রিয় ছিলাম, যোদ্ধা ছিলাম, আহত হয়েছি এবং বিপ্লবে আমরা রাজপথে সরগরম ছিলাম। আমাদের সভাপতি জাফর ভাই মিরপুর থানার যে রর পরিকল্পনায় যে পুলিশ লীগের যে হামলা চলছিল সেটার বিরুদ্ধে তিনি বাস্তবিক একজন রাজপথ যোদ্ধা ছিলেন। ভাগ্য ভালো সেদিন তিনি আহত হন নাই, কিন্তু আহত হওয়ার উপক্রম ছিলেন। আমি ওনাকে সরিয়ে আনছিলাম, আমার এখনও মনে পড়ে। তো যেটা বলছিলাম যে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জন কঠিন। এখন আমাদের বুঝতে হবে যে আমাদের পেশাজীবী অধিকার বলতে কি বোঝায়। আমরা অনেকেই রাজনৈতিক বোদ্ধা হতে চাই, এর মধ্যে আমাদের রাজনৈতিক বোদ্ধার অভাব নেই, কিন্তু যেটার অভাব পেশাজীবী বোদ্ধার, পেশাজীবী অধিকার নিয়ে কথা বলার বোদ্ধার অভাব। তো আমরা এই পেশাজীবী অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো। এর মধ্যে আছে বিগত সরকারের আমলে 16 বছর ধরে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যর বিরুদ্ধে, কারণ সেই বৈষম্য কিন্তু এখনও অনেকটাই দূর হয় নাই। বিশেষ করে নিয়োগ বৈষম্য, বেতন বৈষম্য, শ্রমঘণ্টা বৈষম্য। আপনারা সবাই কম বেশি জানেন আমাদের দেশে সেই রকম মনিটরিং সংস্থা নাই। একটা বৈষম্যহীন বাংলাদেশ, একটা চাঁদাবাজহীন বাংলাদেশ, একটা সুষ্ঠু সমাজ সবখানে বিরাজ করবে, এইটাই কিন্তু আমরা চেয়েছিলাম। কিন্তু আমি গাজীপুর থেকে এসেছি। গাজীপুর একটা শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে বিগত ফ্যাসিস্ট সরকারের যারা ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা চাঁদাবাজি করত, বিশেষ করে টেক্সটাইল শিল্প, গার্মেন্টস শিল্প কিংবা অন্যান্য শিল্প কারখানায় যারা চাঁদাবাজি করত, এখন সেই প্রতিষ্ঠানগুলো কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? হয়তো দল পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি কিন্তু এখনো বন্ধ হয় নাই। আমরা পুলিশ সংস্কারের কথা বলি, পুলিশে হয়তো চাপে পড়ে হোক, যেভাবে হোক, পুলিশের চাঁদাবাজিটা অনেকটা বন্ধ হয়েছে, কিন্তু একটা বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের চাঁদাবাজি কিন্তু আওয়ামী লীগের পরিবর্তে তারা বসে আছে। এখনো একটা প্রতিষ্ঠান নেই যেখানে চাঁদাবাজ মুক্ত হয় নাই। তো আর একটা জিনিস দুঃখজনক, সেই দলের সিনিয়র নেতৃবৃন্দ ভাগ করে দেয় কে কোন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করবে। এটা আমি নিজেই প্রত্যক্ষদর্শী যে এখান থেকে আমরা তাহলে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা এবং প্রাপ্তি কি আশা করি। তাই আমাদের সকল রাজনৈতিক দলের যে আমরা যে সংস্কার কথাটা বলি, আসলে বড় বড় রাজনৈতিক দলের সংস্কারটা সর্বপ্রথম দরকার যদি একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই। গণ অভ্যুত্থানটা হলো কেন? আমরা গণ অভ্যুত্থান করলাম বা হলো যে কারণে, সেটা হলো মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে। 2018 সালে সর্বপ্রথম কোটা বিরোধী আন্দোলন, তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নুরু ভাইয়ের নেতৃত্বে সারা দেশব্যাপী তুমুল আন্দোলন শুরু হলো। স্বৈরাচার সরকার প্রধান আমাদের দাবি মেনে নিতে বাধ্য হলো। গণ অধিকারের প্রধান ভিপি নুরুল হক নূর, আপনাদের নিশ্চয়ই মনে আছে সরকারের 90% পতন হয়ে গেছে, আর মাত্র 10% বাকি। আমাদের আশা ছিল বৈষম্যহীন দেশ। আমরা কি বৈষম্যহীন দেশ পেয়েছি? পাই নাই। আমাদের হওয়ার কথা ছিল এক, ঐক্য হওয়ার কথা ছিল জাতীয়, কিন্তু আমরা এখনো জাতীয় ঐক্যে পৌঁছাতে পারি নাই। আমাদের কেউ কেউ আছে স্বৈরাচারের দোসরদের সাথে লেজুর ভিত্তি করে যে কোনোভাবে ক্ষমতায় আসা, আবার কেউ কেউ আছেন এরকম আজ স্বৈরাচার, কাল এ দল, কাল অমুক দল, এদের সাথে যে কোনোভাবে লিয়াজ করে ক্ষমতায় আসা। কিন্তু গণ অধিকার পরিষদের স্পষ্ট বক্তব্য, কারো সাথে লেজুর ভিত্তি নয়। জনগণ তাদের ভোটাধিকার ফেরত পায়নি। তাই আমার প্রত্যাশা, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। আর প্রাপ্তির জায়গাটা হচ্ছে, আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ফেসবুকে লেখালেখি তো দূরের কথা, একটা লাইক পর্যন্ত দিতে পারতাম না, কিন্তু আজকে সবাই মন খুলে কথা বলছে, মিছিল সভা সমাবেশ করছে, নিজেদের দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরছে।
মোট কথা জনগণ তাদের ফান্ডামেন্টাল রাইটস উপভোগ করছে। এই অন্তর্বর্তী সরকার যদি দ্রব্যমূল্যের দিকে একটা মনোযোগ দিতে পারে তাহলে আমি তাদেরকে মোটামুটি সফল বলে ধরে নিব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পেশাজীবী অধিকারের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বলবো, এটা আমার একটা আবদার, এই পেশাজীবীদের থেকে যোগ্য নেতৃবৃন্দদের গণ অধিকারের কমিটিতে পৃষ্ঠপোষকতা করতে পারলে গণ অধিকার পরিষদ বাংলাদেশে অন্যতম একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং আগামী দিনে ভাবি প্রধানমন্ত্রী আমাদের নূর ভাই হবে, রাশেদ ভাই, ফারুক ভাই সহ আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশে একটা সুন্দর সুস্থ একটা রাষ্ট্র উপহার দিয়ে জনগণের মৌলিক অধিকারগুলো পূরণ করব।